চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তায় চিন্ময় কৃষ্ণ দাসকে নেওয়া হয় আদালতে। দর্শক, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। শুধুমাত্র আদালতের আদেশ পর্যন্তই নয়, বরং চিন্ময়কে দ্রুতই ফাঁসি দেওয়া হচ্ছে। এবং কেন ফাঁসি দেওয়া হচ্ছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বপ্রথম যাকে ফাঁসি দিয়ে বিচার কার্য শুরু করতে যাচ্ছে সেটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভু। তো চিন্ময় কৃষ্ণ প্রভুকে যাকে যেই অভিযোগ দিয়ে গ্রেফতার করা হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহী বা রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র করা এবং রাষ্ট্রকে অবমাননা করা এবং রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তিটা মৃত্যুদণ্ড। শুধু বাংলাদেশে না, আপনাদেরকে একটু উইকিপিডিয়া দেখাচ্ছি যেখানে রাষ্ট্রদ্রোহিতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরাধ এবং বিশ্বের বহু দেশে এর শাস্তি মৃত্যুদণ্ড। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের ভিতরে অলমোস্ট সব দেশে কিন্তু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আর চিন্ময় কৃষ্ণ সেই অপরাধটাই করছেন। তাকে শুধু এইটা না, অ্যাডভোকেট সাইফুল সাহেবকে খুন করার পিছনেও এই চিন্ময়কে অভিযুক্ত করা হয়েছে, যার কারণ তাকে 302 ধারা অনুযায়ী তাকেও শাস্তির আওতায় আনা হবে। ধারা দিয়েও যদি তাকে বিচার করা হয় তাহলে কিন্তু তার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। 302 ধারার অধীনে শাস্তিযোগ্য কোনো অপরাধ জন্য যাবজ্জীবন কারাদণ্ডের থেকেও কম কোনো শাস্তি দেওয়া, মানে যদি 302 ধারায় কোনো অপরাধ গঠিত হয়, আর 302 শুধু 302 না, 302 ধারার সাথে 34ও কিন্তু যুক্ত হবে এই চিন্ময় কৃষ্ণ দাসের সাথে। ব্রাঞ্চ আরও বলেছে এই ধারার শাস্তি হয় মৃত্যু অথবা যাবজ্জীবন কারাদণ্ড, মানে সর্বনিম্ন যে শাস্তি সেটা হয়, সর্বনিম্ন যে শাস্তিটা হয় সেটা হচ্ছে যাবজ্জীবন, অর্থাৎ সারা জীবন তিনি জেলে থাকবেন, 32 বছর পর্যন্ত তাকে জেলে থাকতে হবে। সুতরাং এখানে যে 302 এর সাথে যদি 34 যুক্ত করা হয় তাহলে সংঘবদ্ধভাবে খুন করার শাস্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে, অর্থাৎ 302 এর সাথে 34 যুক্ত হয়ে, অর্থাৎ একাধিক ব্যক্তি মিলে খুন করার ক্ষেত্রে 302/34 ধারায় মামলা হয়। আর এটাই কিন্তু এখন চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে এই আইনটাই বা এই যে ধারা সেটাই কিন্তু প্রয়োগ হচ্ছে। এখন চিন্ময় কৃষ্ণ দাসকে বাঁচানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে ইন্ডিয়া থেকে ক্যাডি পাঠককে নিয়ে এসে এই ডিফেন্স করাতে হবে। এছাড়া এই চিন্ময় কৃষ্ণকে আর বাঁচানো কোনোভাবে সম্ভব হবে না, বরং এখানে ইন্ডিয়ার যে প্ল্যান রয়েছে তারা ইতিমধ্যে বিবৃতি দিয়েছে এবং ইন্ডিয়ার যে সমস্ত সনাতনীরা রয়েছে তারাও কিন্তু বিবৃতি দিয়েছে। তাদের বিবৃতি কোনো কাজে আসবে না, কারণ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে চুক্তি রয়েছে সেই চুক্তিতে স্পষ্টভাবে লেখা রয়েছে যে বাংলাদেশে যারা স্থায়ীভাবে বসবাস করবে তারা বাংলাদেশের সংবিধানে কোনো অপরাধ করলে বাংলাদেশের সংবিধান তাদের উপর আরোপ করা হবে। এতে দল মত নির্বিশেষে তাদের উপর এই বিচার কার্যকর করা হবে। সুতরাং চিন্ময় কৃষ্ণ তিনি হিন্দু হোক বা মুসলিম হোক, তিনি দেশের সাথে গাদ্দারি করেছেন এবং তারই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে যাচ্ছে। তো চলুন দর্শক, এটা নিয়ে কিন্তু আদালতের যে রায় হয়েছে, আদালত থেকে যে রায় হয়েছে সেই রায়গুলো আমরা দেখব এবং ডক্টর ইউনূস তিনি যে স্পষ্ট ভাষায় যে বার্তা দিয়েছে ইন্ডিয়াকে সেটাও কিন্তু দেখবো। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং নিজের মতামত শেষ অবধি পর্যন্ত দেখে আপনার মতামত কমেন্ট অপশনে জানাবেন। চলুন দর্শক, আমরা ডেস্ক রিপোর্ট থেকে বাকি তথ্যগুলো একটু জেনে আসি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় ভারতকে কড়া বার্তা দিয়েছে ঢাকা। মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে এমন বার্তা দেওয়া হয়। এর আগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে বিবৃতি দিয়েছে তা সরকারের দৃষ্টিগোচর হয়েছে। অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে সরকার উল্লেখ করছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করার পর কিছু মহল বিকৃত তথ্য ছড়াচ্ছে। ভারতের এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু ভুল তথ্য ছড়ানো নয়, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়া চেতনার পরিপন্থী। বাংলাদেশের সব ধর্মের জনগণের মধ্যে বিদ্যমান যে সম্প্রীতি রয়েছে এবং সরকারের যে অসাম্প্রদায়িক প্রতিশ্রুতি ও প্রচেষ্টা রয়েছে, বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি। বাংলাদেশের জনগণের উপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে সংস্কৃতি চলে আসছিল তা সমাপ্ত করার বিষয়ে সরকারের যে দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের একই নজরে দেখার যে দৃষ্টিভঙ্গি রয়েছে, ভারতের বিবৃতি সেটি সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে।
এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশি কর্তৃপক্ষকে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি। বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পরে এখন এ ঘটনা ঘটল। বাংলাদেশি সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুর এবং দেবতা ও মন্দির অবমাননার একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে বলেও দাবি করে ভারত। বিবৃতিতে আরও বলা হয়, শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে। বিপরীতে সংখ্যালঘুদের উপর হামলাকারী দুষ্কৃতিকারী বাইরে ঘুরে বেড়াচ্ছে। গেল 30 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের করা হয়। মামলার পরই দুজনকে গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা বাহিনী। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে ভারতের পররাষ্ট্র দফতর ভুলভাবে উপস্থাপন করায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, ধর্মীয় কারণে নয়। বলা হয়েছে, ভারতের বিবৃতি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। এই ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে বিকৃত করে না, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব এবং বোঝাপড়ার চেতনার পরিপন্থী। আরও বলা হয়, দেশের সকল নাগরিকের, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের একটি দায়িত্ব। গত মাসে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের মাধ্যমে এটি আবারও প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার পরম বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনার চরম বিপদে সেটি প্রমাণও করেছেন তিনি। তবে শত চেষ্টা করেও বাংলাদেশে তাকে টিকিয়ে রাখতে পারেনি মোদী সরকার। তাই নানা উপায়ে দ্বিতীয় অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পুনর্বাসনের চেষ্টায় প্রতিবেশী এই দেশটি। সবশেষ ইসকনকে ব্যবহার করে সেই মরণ কামড় দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী, তবে সেখানেও ব্যর্থ তারা। এবার কোন পরিকল্পনায় নামছে তারা? গোটা দেশে যখন ভয়াবহ অবস্থা, তখন মুখে কুলু পেতেছিল উগ্রবাদী সংগঠন ইসকন। এই গণহত্যার পক্ষে না দাঁড়িয়ে বিপরীতমুখী অবস্থানে ছিল তারা। তবে শেখ হাসিনার পতনের পর হঠাৎ করেই সক্রিয় ইসকন। ভারতের ইন্ধনে একের পর এক দেশি বিরোধী চক্রান্তের গুটি চালাচ্ছে তারা। দীর্ঘ 16 বছর ধরে লুটপাট, গুম, খুন, গণহত্যা সহ মানবতা বিরোধী নানা অপরাধ করেছে আওয়ামী লীগ সরকার। তাই জনরোষের কারণে প্রকাশ্যে আসতে পারছে না দলটির নেতাকর্মীরা। আর এই কারণেই আড়ালে থেকে একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছে ফেসিবাদের দোসররা। ইতিমধ্যে আনসার লীগ, রিকশা লীগ, বিশ্ববিদ্যালয় লীগ, গার্মেন্টস লীগ, দাবি দেওয়া লীগ, 16 বছরের বঞ্চিত লীগ সহ নানা রূপে প্রতি বিপ্লবের চেষ্টা করে ব্যর্থ হয়েছে তারা। এসব করে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ করে তোলে আওয়ামী লীগ। সবশেষ 25 নভেম্বর সারা দেশ থেকে কিস্তি লীগের সদস্যদের এনে শাহবাগে সমাবেশ করতেও ব্যর্থ হয় তারা। গণ অভ্যুত্থানে পরাজয়ের পর প্রথম থেকেই হিন্দুদের নিয়ে গভীর এক ষড়যন্ত্র করতে থাকে আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে কয়টি প্রচেষ্টা করা হয়েছে, তার পিছনে বিতর্কিত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সরাসরি ইন্ধন রয়েছে বলে তথ্য আছে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে। রাষ্ট্রদ্রোহ মামলার এই আসামি চট্টগ্রামের জমি দখল, সাম্প্রদায়িক উস্কানি সহ নানা অনৈতিক কর্মকাণ্ডের হোতা। এতদিন পর্দার আড়ালে থেকে তাকে ব্যবহার করে কলকাঠি নাড়ছিল ভারত ও আওয়ামী লীগ। 25 নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে আটক করলে সঙ্গে সঙ্গে প্রতিবাদী বিবৃতি দেয় ফেসিবাদী আওয়ামী লীগ। প্রকাশ্যে এই হঠকারী বিবৃতির মাধ্যমে আওয়ামী লীগের মুসলিম ও দেশ বিরোধী ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন হয়েছে বলে মনে করছেন নেটিজেনরা। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সোমবার এক বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং অনতিবিলম্বে তার মুক্তির দাবি করেছেন। চট্টগ্রামের হাজারী গলিতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার অংশ হিসাবে সহিংসতা, সেনা সদস্য ও পুলিশ বাহিনীর সদস্যদের উপর ভয়ঙ্কর অ্যাসিড হামলার নেপথ্যের ভূমিকার অভিযোগ রয়েছে এই ইসকন নেতার বিরুদ্ধে। আগে চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে মুক্তমঞ্চে ছাত্র জনতার উড়ানো জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উড়িয়ে অবমাননা করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতাকে অস্বীকার করার মতো অপরাধ করেছে বলেও অভিযোগ রয়েছে ইসকনের এই নেতার বিরুদ্ধে। চট্টগ্রামে ইসকনদের বিক্ষোভ ঘিরে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন। হত্যাকাণ্ডের পর থেকে নগর জুড়ে উত্তেজনা বিরাজ করছে। নিহতের স্বজনরা বলছেন পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, আর দোষীদের গ্রেপ্তারের দাবিতে আগামীকাল আদালতে এই বিচার কাজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে আইনজীবী সমিতি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়েও হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি গ্রেফতার হওয়ার পরে বাংলাদেশের মানুষ যেভাবে ফুঁসে উঠেছে, এর দ্বারা কিন্তু বোঝাই যায় যে আসলে সংখ্যালঘু যারা রয়েছে অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা কিন্তু আসলে চাপে নাই। যদি চাপে থাকতো তাহলে চিন্ময় কৃষ্ণ প্রভুকে যদি ফাঁসি দেওয়া হতো তারা কোনো কথা বলার সুযোগ পেত না, কারণ তারা চাপে আছে। সুতরাং তারা আসলে মাঠে নেমে আসাটাই প্রমাণ করে যে তারা আসলে চাপে নাই। তবে কিছু কিছু মানুষের এখন অভিযোগ ইন্ডিয়া থেকে যে তাদেরকে চাপে রাখা হয়েছে, কিন্তু আপনারা ইন্ডিয়ার দিকে তাকান, তারা কিন্তু মুসলমানদেরকে যেভাবে চাপে রাখে সেই পরিমাণ কিন্তু বাংলাদেশে হিন্দুরা চাপে নেই। এবং দেশ স্বাধীন হওয়ার পর অর্থাৎ 5ই মের পরে যেই ঘটনাগুলো ঘটেছে সেখানে কিন্তু সকলেই সতর্ক বার্তা দিয়েছে যে মানে মেজরিটি যারা রয়েছে বা যারা আসলে সংখ্যালঘু, তাদের প্রতি যেন বা তাদের ধর্মশালা, তাদের মন্দির, গির্জা, এগুলো যেন কোনোভাবেই আহত না হয় বা ভেঙে ফেলা না হয় বা কোনো রকম যেন ক্ষতিগ্রস্ত না হয়। কারণ তাদের গির্জা, হিন্দু মন্দিরগুলো কিন্তু সরকারি টাকায় বা তাদের নিজ উদ্যোগে তৈরি করা হয়েছে। আসলেই এটা কিন্তু আপনারা দেখবেন শেখ আহমদুল্লাহ সাহেব সহ যে সমস্ত মিজানুর রহমান আজহারি তারা যারা রয়েছেন, তারাও কিন্তু সাথে সাথেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে এই স্ট্যাটাসগুলো দিয়েছে। সুতরাং এখানে যদি ইন্ডিয়ার যে সমস্ত মানুষ বা হিন্দু যারা রয়েছে বা আসলে সনাতন অবলম্বী যারা রয়েছে, তারা এইটা মনে করে যে তারা আসলে হিন্দু হওয়ার কারণেই তাদের নেতা বা ইসকনের এই নেতাকে গ্রেফতার করা হয়েছে, এইটা কিন্তু ভুল হবে। আর এইটা যদি হয়েও থাকে বা তাদের দাবিতে যদি তারা এটা সত্যি হয়ে থাকে, তাহলে সেটা বাংলাদেশের সকল মানুষ প্রতিবাদ করবে। কারণ বাংলাদেশে ইসকন এখনো নিষিদ্ধ না। যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে জুলুম করা, তাদের সাথে অমানবিক আচরণ করাটা, এটা কিন্তু বাংলাদেশের সংবিধানের বিরোধী। সুতরাং এর বিরুদ্ধে সবাই অবস্থান করবে। আমি আশা করি আপনার মতামত আপনি কমেন্ট অপশনে জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।